আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায় রেওয়ামিল থেকে আলোচনা করব। রেওয়ামিল থেকে আলোচনার আগে আমি বলে নিই, গত ক্লাসে তোমাদেরকে রেওয়ামিল প্রস্তুতকরণ দেখিয়েছিলাম। আজকে রেওয়ামিল প্রস্তুতকরণের জন্য বিবেচ্য কিছু বিষয়সমূহ তোমাদেরকে দেখাবো। খেয়াল করো, অর্থাৎ আমরা রেওয়ামিল প্রস্তুতকরণের আগে কি কি বিষয় বিবেচনা করব বা রেওয়ামিল প্রস্তুতের সময়ে কোন কোন তথ্যগুলো কিভাবে থাকলে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করব সে বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে তুমি ক্লাসটি দেখো, তাহলে এই ক্লাসের পরে তোমার আর রেওয়ামিল প্রস্তুত করতে সমস্যা হবে না। শুরু করছি। রেওয়ামিল প্রস্তুত করতে যেসব বিষয় জানা খুব প্রয়োজন, সব শিক্ষার্থীদের এই রেওয়ামিল প্রস্তুত করার জন্য যে বিষয়গুলো জানা খুব প্রয়োজন সেগুলো আমি একটি একটি করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা খাতায় লিখে নাও। ১ নম্বর, মজুদ সম্পর্কিত কিছু কথা। প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট দিকে বসবে। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে বসবে না, আসবে না। সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে সাধারণত আসবে না। কারণ কি? কারণ হলো সমাপনী মজুদ, তোমাদের এত প্রশ্ন থাকতে পারে যে আমরা তো নিয়ম কানুন যখন শিখিয়েছি তখন সম্পদকে ডেবিট দিকে লিখতে বলছি, তাহলে সমাপনী মজুদ পণ্য কেন আমরা লিখব না? কারণ হলো সমাপনী মজুদ পণ্য যে মূল্য সেটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। কারণ হলো সমাপনী মজুদ পণ্য কিসের অংশ? প্রারম্ভিক মজুদ ও ক্রয়ের অংশ। প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় এটা কিন্তু আমরা রেওয়ামিলের ডেবিট দিকে লিখে ফেলছি। সমাপনী মজুদ পণ্য যদি আবার ডেবিট দিকে লিখি, তাহলে এই সমাপনী মজুদ পণ্যতে যে পরিমাণ টাকা আছে এটা কিন্তু অতিরিক্ত লেখা হয়ে যাবে। এই জন্য সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না। তারপর দেখো, উদ্দীপকে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে, এই যে সমন্বিত মজুদ পণ্য সম্পর্কে একটু কথা বলে আসছি এখন। উদ্দীপকে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না। মনে করো দেওয়া আছে সমন্বিত ক্রয়, অথবা কি দেওয়া আছে, অথবা দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়, সেক্ষেত্রে কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না। সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য ডেবিট দিকে বসবে। তোমরা এই অংশ, এই ২ নম্বর পয়েন্ট আর ৩ নম্বর পয়েন্টটা ভালো করে বুঝে নাও। আগে বলা হয়েছে যে সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে আসবে না, কারণ হলো সমাপনী মজুদ পণ্য ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্য মধ্যে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত আছে। এখন যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে, তাহলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু রেওয়ামিলে লিখতে হবে ডেবিট দিকে। সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় রেওয়ামিলে আসবে না। তাহলে আসবে কি আবার? ওই যে ওখানে যেমন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে লিখি নাই, এখানে ঠিকই একই রকমের সমাপনী মজুদ পণ্য আবার রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন ডেবিট দিকে বসবে? দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়ের সূত্র কি? সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য এর সাথে ক্রয় যোগ, তার থেকে সমাপনী মজুদ বাদ দিলে যেটা থাকে সেটা হলো তোমার সমন্বিত ক্রয়। তাহলে ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্যের একটা অংশ কিন্তু তোমার বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয়। এখানে কিন্তু এই সমন্বিত ক্রয়ের মধ্যে একটা অংশ নেই, সেই অংশটা হলো সমাপনী মজুদ পণ্য। তার মানে প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় এর যোগফল থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয়েছে।
তাহলে যদি প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় উভয়কেই রেওয়া মিলে লিখতে হয় ডেবিট দিকে, তাহলে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় রেওয়া মিলে সম্পূর্ণ লেখা হয়নি, একটা অংশ বাদ পড়ছে, সেটা হলো সমাপনী মজুদের অংশ। সেই জন্য যেহেতু সমাপনী মজুদের অংশ বাদ পড়ছে, এই জন্য সমাপনী মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এক্ষেত্রে আবার প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় বসবে না, কারণ প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় এই সমন্বিত ক্রয়ের মধ্যে চলে এসছে। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় থেকে শুধু কম লেখা হয়েছে সমাপনী মজুতটা, এই জন্য সমাপনী মজুতটা আবার রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। তোমরা কথাগুলি খুব সঠিক কথা এগুলি, কিন্তু হয়তো বুঝতে সমস্যা হইলে একাধিকবার দেখতে থাকো। আর কিছু উদাহরণ দিতে পারলে ভালো হতো। যদি তোমরা এরপরেও না বুঝো, আমি প্রশ্ন করলে সেটা আমি দেখিয়ে দেবো আবার। এরপরে 4, প্রারম্ভিক মণিহারি ডেবিট দিকে বসবে। এটা উদ্দীপকে থাকলে সেটা প্রারম্ভিক মণিহারি ডেবিট দিকে লিখে দেবে। চলতি সম্পদ ও চলতি দায়ের সমাপনী উদ্বৃত্ত হিসাবভুক্ত হবে। কোন চলতি সম্পদ আর চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্তটা হিসাবভুক্ত হবে না, রেওয়া মিলে আসবে না, সমাপনী উদ্বৃত্ত হিসাবভুক্ত হবে। যেমন নগদ তহবিল, ব্যাংকে জমা, এগুলোর দুটি উদ্বৃত্ত যদি থাকে সেই ক্ষেত্রে প্রারম্ভিকটা লিখবে না, সমাপনীটা লিখবে। সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে। যেমন প্রদেয় বাট্টা সঞ্চিতি, এটা কিন্তু প্রদেয় বাট্টা সঞ্চিতি মানে হলো যে দেনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি, এটা হলো প্রদেয় বাট্টা সঞ্চিতি। আমি অবলিক দিয়ে লিখে দিছি দেনাদারের বাট্টা সঞ্চিতি। আবার প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, এগুলো সম্পদের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি, এটা ক্রেডিট দিকে বসবে। দায়ের বিপরীতে সৃষ্ট সঞ্চিতি ডেবিট দিকে বসবে। যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি। ওই যে দেখো, প্রদেয় বাট্টা সঞ্চিতি হলো তোমার দেনাদারের বাট্টা সঞ্চিতি, আর পাওনাদারের বাট্টা সঞ্চিতি হলো, এখানে বটটা হয়ে গেছে, বাট্টা লিখে দিচ্ছি, বাট্টা সঞ্চিতি। প্রাপ্য বাট্টা সঞ্চিতি, এখানে খেয়াল করো। তারপরে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এগুলি হলো দায়ের বিপরীতে সৃষ্টি সঞ্চিতি। বিক্রয় খতিয়ানের জেরকে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার ধরবো। বিক্রয় খতিয়ানের জের, অনেক সময় ছাত্রছাত্রীরা শুধু দেনাদার চেনে, প্রাপ্য হিসাব চিনে, কিন্তু বিক্রয় খতিয়ানের জের লেখা থাকলে বুঝে না, অনেকে বিক্রয় নামে লিখে দিয়ে দেয়, না এটা হচ্ছে দেনাদার। আর ক্রয় খতিয়ানের জের, এটা হলো পাওনাদার। এটাকে ক্রয় খতিয়ানের জের মনে করে ক্রয় হিসাব, এটা ক্রয় হিসাব দিয়ে দেই, ক্রয়ের দিকে দিয়ে দেই, না এটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় রেওয়া মিলে আসবে না, লেখা আছে সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, রেওয়া মিলে লিখতে হবে না। যেসব হিসাবের সাথে প্রাপ্ত বা প্রদত্ত, অর্থাৎ আয় কি ব্যয়, এগুলি বোঝা যায় না, লেখা নাই, ওটাকে ব্যয় ধরবা, ওই হিসাবগুলোকে ব্যয় ধরবা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রেওয়া মিল প্রস্তুত করার জন্য প্রথম ক্লাসে যেটা শিখেছি, কোন দিকে কোন তথ্য লিখতে হবে, ডেবিট দিকে কি লিখতে হবে, ক্রেডিট দিকে কি লিখতে হবে, রেওয়া মিলের ছক কেমন হবে। আর আজকের ক্লাসে কি শিখলাম, আজকের ক্লাসে শিখলাম হলো যে রেওয়া মিল প্রস্তুত করার সময়ে কোন কোন তথ্যগুলোকে কিভাবে বিবেচনা করতে হবে। অর্থাৎ আগের ক্লাস আর এই ক্লাস মিলে আমাদের প্রাথমিক পর্যায়ে অর্থাৎ এএসএসসি বা এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রেওয়া মিলের নিয়ম কানুন শেষ। তোমরা যদি এই দুইটি ক্লাস ভালো করে দেখো, তাহলে রেওয়া মিল সম্পর্কে যে নিয়ম কানুন আছে তা তোমাদের আয়ত্ত হয়ে যাবে সহজেই। যদি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, সব ক্লাসগুলি, এর পরবর্তী ক্লাসগুলো, যেমন আমি পরবর্তী ক্লাসগুলিতে তোমাদের পাঠ্য বইয়ের কিছু অঙ্ক, হুবহু কিছু অঙ্ক যেভাবে দেওয়া আছে এভাবেই এর উত্তর করে দেব। উত্তর করে দিলে তোমরা সেই ক্লাসগুলো ভালো মতো দেখো, দেখলে কি হবে, তোমাদের
এই অধ্যায়ে কোনো প্রকার সমস্যা থাকবে না। তা প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ভবিষ্যতের ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এই পরিস্থিতিতে সকলেই ভালো থাকো, বাসায় থেকো, বাড়ি স্বাস্থ্যবিধি মেনে চলো, বেশি ঘোরাফেরা করো না, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, ধর্মীয় বিধিবিধান মেনে চলো। আশা করা যায় আমরা এই যে কোভিড সিচুয়েশন এ থেকে অতি সত্বরই আমরা মুক্তি পাবো। আমরা আবার সেই শ্রেণীকক্ষে তোমার পাঠদান এবং পাঠ গ্রহণ করতে পারবো, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি। পৃষ্ঠা নম্বর 131, 132, 133 এই 3 পৃষ্ঠা তোমরা ভালোভাবে পড়বে। এখানে পড়ার পরে তোমরা বেশ কিছু তথ্য পাবে, যেগুলো রেওয়ামিল অধ্যায় অর্থাৎ রেওয়ামিল প্রস্তুত করতে তোমাকে আরো সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।